ভোটার আমরা আশা করছি ভোটার উপস্থিতি খুবই ভালো হবে। আমরা আশা করছি যে ইলেকশনের দিনটা পুরো উৎসবমুখর হবে। দীর্ঘ 17 বছর পর একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের দিকে হাঁটছে দেশ। ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশ জুড়ে বইতে শুরু করেছে উত্তাপ। 24-এর গণঅভ্যুত্থানের পর হতে যাওয়া এই নির্বাচন নিয়ে প্রত্যাশা বাড়ছে ভোটারদেরও। নির্বাচন ঘিরে দেশ জুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, এটি হবে দেশের ইতিহাসের সেরা নির্বাচন। আজকের আলোচনায় আমরা জানব নির্বাচন কতটা সত্যিকারের গণতান্ত্রিক হবে, নির্বাচনী সংস্কারগুলো কতটা কার্যকর হবে, আর ভোটারদের প্রত্যাশা কতটুকু পূরণ হবে, কেমন হবে এই নির্বাচন। এই প্রশ্নের উত্তর খুঁজে দেখব এই আয়োজনে। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24-এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে RICL স্টিল। আজকের আলোচনায় আমার মুখোমুখি হয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। স্বাগত জানাচ্ছি আপনাকে। থ্যাংক ইউ। যেমনটি প্রধান উপদেষ্টা জানিয়েছেন, এই নির্বাচন হবে ইতিহাসের সেরা নির্বাচন। আমি যদি জানতে চাই যে সর্বকালের সেরা নির্বাচন বলতে সরকার কোন মানদণ্ডকে সামনে রাখছে? ভোটার উপস্থিতি, ফলাফলের গ্রহণযোগ্যতা, নাকি ক্ষমতা হস্তান্তরের নিশ্চয়তা? সবগুলোই। আমরা আশা করছি ভোটার উপস্থিতি খুবই ভালো হবে। আমরা আশা করছি যে ইলেকশনের দিনটা পুরো উৎসবমুখর হবে। সবাই তাদের ফ্যামিলি নিয়ে ভোট কেন্দ্রে আসবেন। অবশ্য যারা ভোটার তারা ভোটের বুথে ঢুকবেন, বাট ভোট কেন্দ্রের পাশে তাদের ফ্যামিলিরা থাকবে। তারা একটা সোশ্যাল গ্যাদারিং করবেন, সোশ্যালাইজিং করবেন। আর আমরা আশা করছি ভোটটা ফ্রি, ফেয়ার, পিসফুল হবে এবং এইটা হবে ইনক্লুসিভ। আমরা আশা করছি বাংলাদেশের সব ধর্ম মতের লোক একসাথে আনন্দচিত্তে তারা ভোট দিবেন এবং বাংলাদেশের সমস্ত ধরনের মানুষের কাছে এই ভোটের যে রেজাল্টটা এটা অ্যাকসেপ্টেবল হবে এবং আমরা যাতে একটা স্মুথ পাওয়ার ট্রান্সফার হয় সেটাও আমরা আশা করছি এবং আমরা মনে করি সবগুলোই হবে ইনশাল্লাহ। সোফার আপনারা যা দেখছেন আমি তো বলবো যে খুবই সুন্দর, যে উৎসবমুখর পরিবেশে ভোটার যে মানে যেই ধরনের ক্যাম্পেইন শুরু হয়েছে, ইটস অ্যামেজিং। হাজার হাজার লোক, কিছু কিছু ক্ষেত্রে লাখ লাখ লোক জড়ো হচ্ছেন, তাদের নেতাদের কথা শুনছেন এবং আপনি দেখেন ডিবেট যেগুলো হচ্ছে খুবই সিভিল, খুবই আমি বলবো যে হ্যাঁ অবশ্যই ওকে এই জোট ওই জোটকে নিয়ে কথা বলছে, বাট সো ফার এভরিথিং ইজ গোয়িং ইন দ্য রাইট ডিরেকশন। জনাব শফিকুল আলম, ইতিমধ্যে আপনি বলেছেন এবার ভোট গণনায় দেরি হতে পারে। যদি জানতে চাই যে ভোট গণনায় দেরি হলে ফলাফল নিয়ে সন্দেহ তৈরি হওয়ার ঝুঁকি আপনারা কিভাবে মোকাবেলা করবেন, আর জনগণের মাঝে আসলে কিভাবে আস্থা তৈরি হবে যে নির্বাচনে কোনো কারসাজি হবে না? এই বিষয়ে ইলেকশন কমিশনের যিনি সেক্রেটারি উনি কিন্তু খুব বিস্তারিত বোধহয় পরশুদিন ভালোভাবে বলেছেন। থার্সডেতে উনি এটা নিয়ে খুব ভালোভাবে বলেছেন যে কেন দেরিটা হবে। কারণ আপনার মনে থাকতে হবে যে এই বছর দুইটা ভোট একসাথে হচ্ছে। একটা তো হচ্ছে যে পার্লামেন্টারি ইলেকশনের ভোট, আর একটা হচ্ছে রেফারেন্ডামের ভোট। হ্যাঁ, আর একটা হচ্ছে যে এই ভোটগুলো আবার যে রিটার্নিং অফিসারের ওইখানে এক ধরনের গণনার বিষয় আছে। আর একটা হচ্ছে যে অ্যাট দ্য সেম টাইম পোস্টাল ভোট আছে। পোস্টাল ভোট 15,33,000 পোস্টাল ভোট। এইটা ধরেন এটা যদি সিংহভাগ সবাই যদি 70-80% যদি কাস্ট হয় তাহলে ওই খামগুলো তো ছিঁড়তে হবে, ছিঁড়ে ওগুলো তো পড়তে হবে যে কে। ফলে যেটা হচ্ছে যে পুরো প্রসেসটায় সেই জন্য ইলেকশন কমিশন আগের থেকেই সবাইকে জানিয়ে দিচ্ছে যে একটু দেরি হতে পারে, কেউ অস্থির হবেন না। সেই জায়গা থেকে জানতে চাই, একই দিনের নির্বাচন ও গণভোট করার সিদ্ধান্তে ঝুঁকি ছিল, বিকল্প চিন্তা কি করা হয়েছিল? না, দেখেন গণভোট সবাই বেশিরভাগ পার্টিরই এটা আকাঙ্ক্ষা ছিল যে একদিনে হয়। এটা তো মহা একটা কর্মযজ্ঞ, একটা ইলেকশন অর্গানাইজ করা। বাংলাদেশে ভোটারের সংখ্যা আপনার মনে রাখতে হবে যে ভোটারের সংখ্যা 12,77,00,000 ভোটার। হ্যাঁ, সেই 12,77,00,000 ভোটারের ক্ষেত্রে তাকে দিয়ে আমি বারবার একটার পর একটা আয়োজন করা এটা খুবই টাফ। ফলে আমরা যদি পারি, আমরা ইলেকশন কমিশন এটা নিয়ে কাজ করেছে, তার একটা মক ট্রায়ালও দিয়েছে যে কিভাবে ভোটটা হবে, দুইটা ভোট একসাথে করা যাবে কিনা, এবং তারা কনভিন্স হয়েছে। এই জন্য দেখবেন যে তারা কিন্তু ভোটারের যে রেগুলার যেটা টাইম সেটাকে থেকে কিন্তু 1 ঘন্টা বাড়িয়ে দিয়েছে। এখানে আধা ঘন্টা কমিয়ে আগিয়ে নিয়ে এসছে, 7:30টায় ভোট শুরু হবে আর ওইখানে শেষটা করছে 4:30টার সময়। ফলে আমরা নিশ্চিত যে তারা এই 1 ঘন্টা বাড়িয়ে দিয়ে আমরা আশা করছি যে
ভোটার টার্নআউটটা ভালো থাকবে। এবং তারপরেও যদি ধরেন কেউ বাইরের দাঁড়িয়ে থাকে, সেটা নিয়ে তো অলরেডি ইলেকশন কমিশনে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনই আছে যে তারা এসে ভোট যতক্ষণ না তাদের ভোটটা দেওয়া শেষ হয় ততক্ষণ এটা চলবে। তো আমরা কোয়াইট শিওর যে খুব ভালো ভোট হবে এবং 4:30টার মধ্যেই খুব ভোটাররা তাদের ভোট কাজ করতে পারবে। সংস্কারের লক্ষ্যে সরকার কিন্তু 11টি সংস্কার কমিশন গঠন করেছিল এবং জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে 8.5 মাস আলোচনা চালিয়ে গেছে এবং রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে জুলাই সনদে স্বাক্ষরও করেছে। তারপরেও আসলে সংস্কারের প্রস্তাব বাস্তবায়নে বা জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের আসলে প্রয়োজন। এটা পুরো সাধারণ জনগণের থেকে একটা ম্যান্ডেট নেওয়া। সাধারণ জনগণ কিভাবে রেসপন্ড করছে, অবশ্যই পলিটিক্যাল পার্টিগুলো সাধারণ জনগণকেই রিপ্রেজেন্ট করছেন, কিন্তু তারপরেও অন্যান্য দেশের যদি দেখেন এই সমস্ত বড় যখন আপনি কনস্টিটিউশনাল চেঞ্জেস আনবেন, হ্যাঁ বড় বড় রিফর্ম, সেক্ষেত্রে যেটা হয় যে গণভোটে দেয়। এটা আমি যে চেঞ্জগুলো চাচ্ছি, কিন্তু আয়োজক সরকারই যখন গণভোটে হ্যাঁর পক্ষে অবস্থান নিচ্ছে তখন জনরায়ের সঠিক প্রতিফলন ঘটবে। অবশ্যই এটা পুরো হিস্ট্রিতেই আছে যে মানে এই সমস্ত গণভোটে একটা সরকার একটা পক্ষ নেয়, সরকার জানায় যে আমি এই কেননা আমরা তো 9 মাস ধরে আমরাই এই কনসেনসাস কমিশনের মাধ্যমে পলিটিক্যাল পার্টির সাথে কথাবার্তা হয়েছে। তো গভর্নমেন্ট তো এইখানে ভেরি মাচ একটা পার্টি, গভর্নমেন্ট তাকে সবাইকে বলছে যে আপনারা এই ভোটটা দেন। কেন দিতে বলছে? কারণ এই রিফর্মগুলো এই যে ডায়ালগের মাধ্যমে যে রিফর্মগুলোর যেটা কনসেনসাস বিল্ডিং হলো, সেই জায়গায় তো সে একটা অ্যাক্টিভ রোল প্লে করেছে। আর এই গভর্নমেন্টটা হচ্ছে রিফর্মের গভর্নমেন্ট, আপনি একটা আপরাইজিং গণ অভ্যুত্থানের গভর্নমেন্ট। তো অবশ্যই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, রিফর্মের যে আকাঙ্ক্ষা, সেটা নিয়ে তার বলাটা তার একটা নৈতিক দায়িত্ব। জুলাই সনদ আমরা জানি যে সেই জুলাই সনদের ভিত্তিতে 4টি প্রসঙ্গ থেকে একটি প্রশ্ন নির্ধারণ করে গণভোটের প্রশ্ন করা হয়েছে। কিন্তু প্রশ্ন রাখতে চাই যে গণভোটে যারা ভোট দেবেন সেই ভোটাররা সেই প্রশ্ন বুঝে বা বিষয়বস্তু বুঝে ভোট দিতে কতটা প্রস্তুত? আমার মনে হয় সবাই প্রস্তুত। বাংলাদেশে এর আগেও গণভোট হয়েছে, জনগণ ভালোভাবেই তাদের গণভোটের প্রশ্নগুলো বুঝেছেন, এবারও বুঝবেন। তারা পুরো বিষয়টাকে একটা প্যাকেজ হিসাবে দেখছেন। আমরা যখন কথা বলছি বাংলাদেশের ইতিহাসে এই যাবত আমরা জানি যে 3টি গণভোট অনুষ্ঠিত হয়েছে, দুটো গণভোট নিয়ে কিন্তু বিতর্কও আছে। তারা এই পুরো জিনিসটাকে একটা প্যাকেজ হিসাবে দেখছেন যে আমি যদি প্যাকেজটা চাই তাহলে আমি হা ভোট দিব, আমি যদি প্যাকেজটা না চাই আমি না ভোট দিব। তারা ওইভাবে, এবং আমরা যেটা দেখছি যে খুব ভালো পজিটিভ রেসপন্স। তারা মনে করছেন যে এটা জুলাইয়ের যে আপরাইজিং, জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা বাস্তবায়নের মূল কাজটাই হচ্ছে গণভোট। তো তারা এই অবশ্যই পজিটিভলি বলছেন। গণভোটে কম ভোট পড়লে কি সেটাই বৈধতা সংকটে পড়বে? না, এটা এই কোনো পৃথিবীতে এটা হয়নি। এটা যে হা যদি জয়যুক্ত হয় অবশ্য এটা ইমপ্লিমেন্ট, আর যদি না হয় সেটা তো ইয়ের বিষয়, তাহলে এটা বলবো যে না, জনগণ রিজেক্ট করেছেন। বাট জনগণ যদি এটা হা দেন, এটা অবশ্যই এক ভোটের, যেটা জানি যে আপনার এক ভোটের ব্যবধানে হলেও যদি হা জিতে তাহলে জয়যুক্ত হবে। সংবিধান অনুযায়ী সংসদ সার্বভৌমত্ব ক্ষমতার অধিকারী। গণভোটের ফলাফল কিংবা গণভোটের রায় সংসদ মানতে কতটা বাধ্য? সংসদে এটা একই সাথে যেটা হচ্ছে এই বছরের যে পার্লামেন্টের ইলেকশন এবং গণভোটের মাধ্যমে, সেটা হচ্ছে যে এই পার্লামেন্টটা একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হিসেবে কাজ করবে। হ্যাঁ, সে ফলে এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হিসাবে তারা এই যে গণভোটে যেটা যদি হা জয়যুক্ত হয়, তাহলে যেই রিফর্মের কথা বলা হয়েছে তারা এটা ডিবেট করবে এবং তারা শেষে যে এটা র্যাটিফাই করবে। তাদের রোল তো আছে এখানে, খুব স্পষ্টভাবে আছে এবং ভালোভাবে আছে। ইতিমধ্যে রাজনৈতিক দলগুলো কিন্তু প্রশাসন কিংবা আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ আমরা শুনছি। বিগত নির্বাচনগুলোর যদি আমরা বিশ্লেষণ করি, আমরা দেখেছি যে সবসময় বলা হয়েছে যে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ থাকবে, কিন্তু এ কথা বিগত নির্বাচনগুলোতে যেহেতু আমরা শুনেছি, আমরা একটু জানতে চাই যে এই সরকার আলাদা করে আসলে কি করছে। আগের নির্বাচনগুলো কি শুনেছেন? আগে কোনো নির্বাচন হয়েছে? 12টির কোনোটি নির্বাচন? এগুলো তো আগে, মানে হাসিনার আমলে যে 3টা নির্বাচন, কোনো নির্বাচন হয়েছে? ইভেন এখন তো 2008-এর ইলেকশন নিয়েও তো সবাই ডাউট করছে যে আপনি একটা দেশে 87% নর্মাল সময়ে ভোট কাস্ট হওয়াতে তো এটা তো অ্যাবনর্মালের মতো। এত ভোট কাস্ট হয় নাকি? এটা নিয়ে তো যথেষ্ট সন্দেহ আছে এবং অনেকগুলো কনস্টিটিউয়েন্সি দেখা যাচ্ছে 90 to 100% ভোট হয়েছে। পৃথিবীতে এটা তো রেয়ার, এটা হতেই চায় না, সবাই এটা নিয়ে হাসাহাসি করেন। আপনি যে কোনো ভোটের ক্ষেত্রে
পার্সেন্ট বা তার অত্যধিক হলেই সবাই বলে যে না এটা খুবই বিপুল টার্ন আউট হয়েছে। আপনি ওয়েস্টার্ন নেশনগুলোতে যে দেখেন 50% ভোট কাস্ট হলেই তারা খুব খুশি হয়ে যান যে না এটা জনগণ ভালো স্বতঃস্ফূর্তভাবে রেসপন্স করেছেন। তো আমি বলবো যে এই জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলন আমরা তখনই দেখব যে যদি জনগণ ভালোভাবে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসে। অন্তর্বর্তী সরকারের এই জার্নিটা বিশ্লেষণ করে আমরা যদি সফলতা ব্যর্থতার ভারসাম্য মূল্যায়ন করতে বলি, সেটি আপনি কিভাবে করবেন সে আলোচনায় আমরা শুনবো, আসবো। একটা বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন নিউজ 24 নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে আড়াইসি স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব শফিকুল আলম, সংবিধানের 27 অনুচ্ছেদ বলছে আইনের দৃষ্টিতে সব নাগরিক সমান। সংবিধানের 31 অনুচ্ছেদ অনুযায়ী আইনের আশ্রয় পাওয়া নাগরিকের মৌলিক অধিকার। সেক্ষেত্রে জুলাই অভ্যুত্থানের ঘটনায় দায়মুক্তি কি সংবিধানের 27 এবং 31 অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক? এটা দায়মুক্তির বিষয়টা আমার মনে হয় অলরেডি সংবিধানের 46 ধারায় বোধহয় এই ধরনের আছে। এটার উপরে ব্যাখ্যা আমাদের ল অ্যাডভাইজার দিয়েছেন, আমি নতুন করে ব্যাখ্যা দিচ্ছি না, বাট এটা স্ট্রং একটি ব্যাখ্যা আছে এবং এই বিষয়ে পুরো গ্লোবালি এটার উপরে যথেষ্ট প্রেসিডেন্স আছে। মানে এটার দেয়ার আর মেনি এক্সাম্পলস এই দায়মুক্তির বিষয়টি। এটা এমন না যে এটা একমাত্র বাংলাদেশেই দেওয়া হচ্ছে, এরকম অনেক অনেক জায়গায় হয়েছে এবং এটা খুবই নিয়ম। মানে আপনি বলতে চাইছেন বিশ্বে দায়মুক্তির অনেক নজির আছে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট যদি আমি তুলে ধরি, অতীতে দায়মুক্তি অধ্যাদেশ আদালতে বাতিল হওয়ার নজিরও বাংলাদেশে রয়েছে। এটা হতে পারে, বাট টিকবে তার নিশ্চয়তা কি? এটা একটা বিশাল বিপ্লব ছিল, তো বিপ্লবকে তো আপনি দায়মুক্তি দিতে হবে এবং এটা সব দেশেই এটা দেয়, এটা এমন কোনো নতুন কিছু না। এটা একটা নজির, যথেষ্ট নজির আছে, আপনি একটু খোঁজ নিয়ে দেখতে পারেন। আমরা এটাকে যখন দেওয়া হয়েছে এটা যথেষ্ট ক্যাবিনেটে ডিবেট হয়েছে এবং সেখানে আমাদের ল অ্যাডভাইজার যথেষ্ট আর্গুমেন্ট দিয়েছেন। পরে ওই দিন যেদিন দায়মুক্তি অধ্যাদেশটা অ্যাপ্রুভাল পেল ক্যাবিনেটে, উনি সেদিন কিন্তু সাংবাদিকদের সামনে এটা নিয়ে যথেষ্ট প্রায় আমি বলবো 40 মিনিটে কথা বলেছেন। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে একটি প্রশ্ন তো আসে যে এই দায়মুক্তি কি অতীতের মতো বিতর্ক তৈরি করবে নাকি ভিন্ন নজির স্থাপন করবে? মোটেও না, মোটেও না। জুলাই একটা বড় গণ অভ্যুত্থান ছিল, জুলাই একটা বড়, আমার মতে এটা একটা বড় বিপ্লব ছিল। এই বিপ্লবে লাখ লাখ মানুষ জড়িত ছিল, একটা দুটো লোক না যে হঠাৎ করে একটা দুইটা লোক একটা ঘটনা ঘটেছে এটা করেছেন। এই জায়গায় ছিলেন বাংলাদেশের লাখ লাখ তরুণ, বাংলাদেশের লাখ লাখ মানুষ, এবং এমন একটা বিপ্লব হয়েছে যেখানে সব শ্রেণীর সব পেশার লোক যুক্ত ছিলেন। আপনি যদি দেখেন যে কারা কারা জুলাইয়ে শহীদ যারা হয়েছেন তাদের আপনি দেখবেন যে একটা বড় অংশ শ্রমিক ছিলেন, একটা বড় অংশ স্টুডেন্ট ছিলেন, একটা বড় অংশ এবং স্টুডেন্টদের মধ্যে বিভিন্ন ধরনের স্টুডেন্ট, মাদ্রাসার স্টুডেন্ট ছিলেন, প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন, পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন, কলেজ স্টুডেন্ট ছিলেন, অনেক ধরনের। এটা এমন একটা আমি বলবো যে বাংলাদেশের আপামর জনসাধারণের একটা বড় বিপ্লব এবং এই বিপ্লবের অবশ্যই দায়মুক্তি দেওয়া লাগবে। এবং এটা আমি ক্যাবিনেটে যেটা বলা হয়েছে এটার একটা যথেষ্ট নজির সারা বিশ্বে আছে, এমন না যে হঠাৎ করে আমরাই দিয়ে দিচ্ছি। এই দায়মুক্তির আওতায় কি নিরাপত্তা বাহিনীর সদস্যরাও আসবে? এই দায়মুক্তির আওতায় ওই সময় যতগুলো ঘটনা ঘটেছে এবং সেই ঘটনার বিষয়গুলো যথেষ্টভাবে আসবে। অন্তর্বর্তী সরকারকে বলা হয় যে দল নিরপেক্ষ সরকার, অরাজনৈতিক সরকার। আমরা দেখেছি গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক পট পরিবর্তনের পর ভিন্ন বাস্তবতা অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। তারপরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নিয়ে কেন বারবার সেফ এক্সিটের প্রসঙ্গটি বারবার আলোচনায় আসে? এটা যারা উঠোচ্ছেন তারা আসলে আওয়ামী লীগের দালাল, একদম স্পষ্টভাবে বলবো। আমরা আমাদের করেছেন অন্তর্বর্তী সরকারেই তিনি ছিলেন নাহিদ ইসলাম। না না, এটা উনি যেটা বলেছেন আমার মনে হয় এটা মিস ইন্টারপ্রেট করেছে। বাট আমরা টিভি রেডিওতে যারা করছেন তাদেরকে আমরা চিনি, তারা কোন আমলে বেনিফিশিয়ারি ছিলেন। হ্যাঁ, আমাদের এইখানে যারা আছেন ক্যাবিনেটে তারা খুবই প্রাউড সন্তান, এটা গর্বিত সন্তান এই দেশের। তারা খুবই প্রাউডলি গত 18 মাস তারা দেশকে সার্ভ করেছেন এবং তারা অনেকে অনেক ধরনের স্যাক্রিফাইস করে এই জায়গায় এসছেন, এসে দেশকে সার্ভ করেছেন। এবং আবার যখন তাদের টেনিউর শেষ হয়ে যাবে, যে নতুন ইলেক্টেড গভর্নমেন্ট টেক ওভার করবে, ওনারা তাদের পুরনো কাজে ফিরে যাবেন
এবং দেশকে তারা সারা জীবন সার্ভ করবেন। এটা তাদের ব্রত এবং তারা এই কাজটা খুব প্রাউডলি করেছেন। তাদের বিষয়ে যদি আপনাদের কোনো সন্দেহ থাকে যে না ওনারা কাজটা ভালো করেননি বা তারা এমন কিছু করেছেন যে এটা কন্ট্রোভার্সিয়াল, আপনারা রিপোর্ট করেন। কিন্তু আমি যা দেখেছি, আমি তাদের কাজগুলো যা দেখেছি, আমি বলবো যে দে ডিড অ্যান এক্সেপশনাল মানে ফ্যান্টাস্টিক জব, ব্রিলিয়ান্ট জব করেছেন। এবং তাহলে এটা এই এমন অভিযোগগুলো একটা আমরা কেন সময়ে শুনছি? করেছেন, খুবই একটা ক্রুশিয়াল পিরিয়ড বাংলাদেশের ইতিহাসে, একটা ক্রুশিয়াল পিরিয়ডে তারা দেশের হাল ধরেছিল এবং দেশটাকে একটা সেফ জায়গায় নিয়ে এসেছেন। এখন আমাদের মেন কাজ ইলেকশন হলে দেখবেন যে সবাই তখন তাদের কন্ট্রিবিউশনের কথা খুব জোরে সোরে বলবেন। তাহলে কোনো কোনো উপদেষ্টার বিরুদ্ধে যে আমরা দুর্নীতির অভিযোগ শুনি কিংবা আপনার তিনি যে এই কোনো কোনো অভিযোগ রাজনৈতিক শুনলে দলের আমি সাথে আপনাকে আঘাত আহ্বান- রয়েছে, সরকার কি এই বিষয়ে তদন্ত করবে নাকি এড়িয়ে যাবে? আপনারা যদি দুর্নীতির অভিযোগ আপনারা পান, আমরা আপনাকে ইনভাইট করছি। নিউজ 24 তো যথেষ্ট রিচ একটা প্রতিষ্ঠান, তারা যেন 20-30টা সাংবাদিক নিয়ে ইনভেস্টিগেট করে দেখে যে এদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে সেই অভিযোগগুলো কি সত্য কি মিথ্যা কিনা। আমরা আপনাকে আহ্বান করছি, আপনি ভালোভাবে ইনভেস্টিগেট করেন, দেখেন। কিন্তু সেটা না করে যেটা হচ্ছে সস্তা কথাবার্তা বলা হচ্ছে, হ্যাঁ ওনার নামে এটা শোনা যায়, এটা তার কোনো ভালো না, একটা খুব ফালতু একটা কথা। আপনি যদি কনক্রিট কোনো এভিডেন্স থাকে আপনি নিয়ে আসেন, রিপোর্ট করেন যে না এই এভিডেন্স আছে এর বিরুদ্ধে, ওনার বিরুদ্ধে এই এভিডেন্স আছে, আপনি দেখান। কিন্তু সেটা তো হচ্ছে না, যেটা যে মুখরোচক কথা, যেটা ওই ইউটিউবে অনেকে বলেন না, এই টাইপের কথাবার্তা আসতেছে। উপদেষ্টা পরিষদ দিয়ে বিভিন্ন সময়ে আমরা অনেক সমালোচনাও শুনেছি। কেউ কেউ বলেছে সক্ষমতার ঘাটতি রয়েছে, কেউ কেউ বলেছে যে সরকারের ভেতর আরেকটি সরকারও রয়েছে। বাস্তবতাটা আসলে কি? সরকারের ভিতরে কোনো সরকার নাই, সরকারই আছে এবং তাদের আমি বলবো যে তারা যথেষ্ট ভালো জব করেছে। আমি আবার আহ্বান করব, সবাইকে আহ্বান করব যে যারা যারা উপদেষ্টা ছিলেন তাদের এক একজনকে ধরে ধরে আপনারা রিপোর্ট করেন যে তারা কি কাজটা করেছেন। আমি তো দেখছি যে সবাই দে ডিড অ্যান এক্সেপশনাল জব। এবং এই চ্যালেঞ্জের মধ্যে, এটা চ্যালেঞ্জটা তো খুব বড় চ্যালেঞ্জ ছিল। আপনার ইকোনমি ভঙ্গুর কি একদম ধ্বংসপ্রাপ্ত একটা ইকোনমি, সেইখানে আপনার টাকা পয়সা নাই, আপনার ব্যাংক আছে, ব্যাংকের ভিতরে টাকা নাই, আপনি কি দিয়ে কাজ করবেন? সরকারকে এই সময় তারা হাল ধরে দেশকে যে এখন একটা যে জায়গায় নিয়ে এসছেন, আমি তো বলবো যে তাদেরকে সবার স্যালুট করা উচিত। দে ডিড অ্যান এক্সিলেন্ট জব। ত্রয়োদশ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ প্রসঙ্গে রিকনসিলিয়েশন ইস্যুতে আন্তর্জাতিক কোনো চাপ রয়েছে কিনা, না। সেই প্রশ্ন আমি আপনার কাছে রেখে যাচ্ছি। আমি বিস্তারিত ব্যাখ্যা শুনবো বিরতির পর। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এ পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। আমরা আবারও ফিরছি আলোচনায়। শফিকুল আলম, সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাবেক 2 কূটনীতিককে প্রধান উপদেষ্টা জানিয়েছেন আওয়ামী লীগের অনুশোচনা নেই, এই মুহূর্তে রিকনসিলিয়েশন সম্ভব নয়। জানতে চাই যে এই বিষয়ে আন্তর্জাতিক কোনো চাপ রয়েছে কি? না, কোনো চাপ নেই। কেউ এসে বলছে না যে আওয়ামী লীগের সাথে তোমরা রিকনসিলিয়েশনের উদ্যোগ নাও, এরকমই কোনো আমরা কারো কাছ থেকে শুনিনি। এই ধরনের এমনি কথাবার্তা হয় দু একটা বিষয়ে। আর সবচেয়ে বড় কথা কি যে আওয়ামী লীগের মধ্যে তো কোনো অনুশোচনা নেই। আপনি রিকনসিলিয়েশন করবেন কিভাবে? তার তো আগে বলতে হবে যে আমাদের ভুল হয়েছে, উই আর সরি, বা আমাদের রিগ্রেট করবে বা এক ধরনের রিমোর্স শো করবে, কিছুই তো করে না। বরঞ্চ সে আরও গালাগালি দেয় নিউ দিল্লির থেকে, থেকে। তো তাকে কে স্পেস দিবে? হ্যাঁ, পৃথিবীতে কে এরকম ম্যাস মার্ডার করলে কোন পার্টিকে পৃথিবীতে তাকে স্পেস দেয়? আমি তো দেখি নাই। আপনি দেখেছেন? এটা সম্ভব না। আর এটা এমন না যে এটা এমন কোনো কিলিং হয়েছে যে কিলিংটা অনেক দূরের একটা কিলিং, বা যেটা অস্পষ্টতা আছে, কে করেছে, কার দ্বারা কে এটাকে অর্ডার করেছে, এমন তো না। এমন একটা কিলিং হয়েছে যেটা স্পষ্ট, অর্ডারটা জানা যাচ্ছে কে অর্ডার দিচ্ছেন, কে খুন করার চেষ্টা। আর উনি তো এখানে বসে নাই, উনি এখন ওই যে পত্রিকা আলাগুলোকে খুব ভালো কথা বলেন ইন্টারন্যাশনাল, যে আমি তো ভালো চাই এরকম, আমি আবার কিন্তু আবার রাতের বেলায় যখন টেলিগ্রামে তার পার্টির লিডারদের, পার্টির অ্যাক্টিভিস্টদের কথা বলেন, তখন বলেন যে এইখানে যে পুড়িয়ে দাও, ওইখানে যে আগুন দাও, ওইখানে যে অ্যাটাক করো, হ্যাঁ চোখের বদলে চোখ নাও, এই টাইপের কথাবার্তা। তার সাথে কে রিকনসিলিয়েশন করবে? আওয়ামী লীগের পতনের পর বাংলাদেশের কূটনৈতিক রূপান্তর ঘটেছে এমনটি বলা হয়ে থাকে, এবং আমরা দেখেছি যে ভারতের প্রতি এক ধরনের অন্ধভক্তি যে বিগত সরকারের ছিল, সেটির পুরোপুরি আমরা যদি বলি যে খোলনলচে পাল্টে গেছে।
ভারতের দিকে বা দিল্লির দিকে এখন চোখে চোখ রেখে কথা বলছে বাংলাদেশ বিভিন্ন ইস্যুতে। যেমন সাম্প্রতিক সময় যদি আমি পররাষ্ট্র উপদেষ্টা দুটি বক্তব্য তুলে ধরি, নির্বাচন নিয়ে ভারতের নসিহত প্রয়োজন নিয়ে এমন মন্তব্য করেছিলেন তিনি, এবং আজ তিনি বলেছেন যে ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি অন্তর্বর্তী সরকার প্রত্যাশা করে না। বাংলাদেশের এই কড়া বার্তাগুলো দিল্লি আসলে কতটা আমলে নেয়? দিল্লি কি আমলে নিল কি না নিল এটা আমাদের বিষয় না, আমরা আমাদের কথাগুলো স্পষ্টভাবে বলছি। হ্যাঁ, আমাদের ফরেন পলিসি আগে বর্গা দেওয়া ছিল একটা দেশের কাছে, সেটা এখন নাই। আমরা আমাদের ফরেন পলিসি আমাদের স্বার্থ অনুযায়ী আমরা এটা করছি, আমাদের যেটা, এবং আমাদের সাথে যারা ভালো ন্যায্যতার সাথে, আমাদের সাথে সমতার সাথে, আমাদের সাথে মর্যাদার সাথে যারা মিশবেন, আমাদের সাথে এসে এঙ্গেজ হবেন, আমরা তার সাথে আছি। আর যারা নাই তারা সরি, আপনি আপনার মতো থাকেন, আমরা আমার মতো আছি। অন্তর্বর্তী সরকারের বাকি আর মাত্র 18 দিন। আমরা দেখেছি অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকটি সিদ্ধান্ত রাজনৈতিক মহলে সমালোচিত হয়েছিল, বিশেষ করে করিডোর প্রসঙ্গ, বন্দর ব্যবস্থাপনা ইস্যু। এ বিষয়ে অবস্থান পরিষ্কার করবেন কি? না, করিডোরের বিষয়টা আমরা এটা হঠাৎ একটা মুখে এসেছিল, কিন্তু এটা কিন্তু আমরা বলি নাই যে করিডোর হচ্ছে। আমরা কিন্তু বলছি যে এটা হিউম্যানিটারিয়ান চ্যানেলের কথা বলা হয়েছে। এটা নিয়ে আসলে যেটা হয়েছে যতটা না আমরা বলেছি তার চেয়ে এটা নিয়ে মিস ইনফরমেশন ছড়ানো হয়েছে। এটার জন্য আমরা বলবো যে সাংবাদিকদের একাংশ এটা মানে কিছু কিছু সংবাদ পত্র এবং এরা এটাকে নিয়ে বেশি ইয়ে করছে। এটা নিয়ে আমরা যথেষ্ট ক্ল্যারিফিকেশন দিয়েছি, কিন্তু অনেকে তারপরেও এটাকে মিস ইন্টারপ্রেট করেছেন। এটাকে নিয়ে একটা মানে এটাকে নিয়ে তার একটা কনস্পিরেসি থিওরি এটার মধ্যে খুঁজে পাচ্ছিলেন। আর ইয়ের বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট, বন্দরের বিষয়ে, যে আমাদের বন্দর আরও এফিশিয়েন্ট করতে হবে। আমাদের বন্দরকে যদি এফিশিয়েন্ট আমরা না করি তাহলে দেশে কর্মসংস্থান হবে না, দেশে নতুন বিদেশি ইনভেস্টমেন্ট তেমন একটা আসবে না। এই সিদ্ধান্তগুলোর ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের এখতিয়ার রয়েছে, অবশ্যই পুরোপুরি এখতিয়ার আছে, একদম 100% এখতিয়ার আছে। এখানে আমাদেরকে একটা রেগুলার একটা যথেষ্টভাবে অ্যাটর্নি জেনারেল উনি নিজে বলেছেন যে আগের পূর্ববর্তী গভর্নমেন্টের যেই একটা ইলেক্টেড গভর্নমেন্টের যে এখতিয়ার আছে এই গভর্নমেন্টের ঠিক একই এখতিয়ার আছে। আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ প্রান্তে শফিকুল আলম, শেষ প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই। বিশ্লেষকরা বলেন অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক সাফল্য থাকলেও আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠায় ব্যর্থতা রয়েছে। আমি যদি এই সফলতা ব্যর্থতার ভারসাম্যকে আপনাকে মূল্যায়ন করতে বলি, আত্ম উপলব্ধির জায়গা থেকে কি বলবেন? আমি বলবো যে দে ডিড অ্যান এক্সিলেন্ট জব। আপনি যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখেন, কিছু কিছু জায়গায় কিছু কিছু ক্ষেত্রে বেড়েছে, বাট আমরা ওভারঅল দেখছি যে একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি একই রকম আছে। খুব যে ম্যাসিভ মানে স্পাইক করেছে তা না। এবং আপনি যদি মার্ডার রেট দেখেন, হ্যাঁ আমরা দিয়ে উঠছি, মার্ডার রেট দেখলে গত বছরের তুলনায় কি এই বছর মার্ডার বেড়েছে, বা এটার রেট কি মনে হয় যে হঠাৎ করে স্পাইক করেছে? কিন্তু বিগত সময়ে কেন মবের মূল্যকে পরিণত হয়েছিল দেশ? এটা অনেকে এটা বলে, এটাকে যারা এটা বলছেন মবের মূল্য, তাদের আসলে আপনি দেখেন এটা মবের মূল্য হয়নি। যেটা হয়েছে সেটাকে তারা অতিরিক্ত বেশি বেশি এক্সাজারেট করছেন। এটাকে আসলে যারা এটা করছেন আমরা এদের অনেকেরই ব্যাকগ্রাউন্ডটা আমাদের মুখস্থ। তাদের অনেকে যারা এগুলো কথা বলেন তাদের অনেকে 2007-08 গভর্নমেন্টের সাথে জড়িত ছিলেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, এখানেই শেষ করছি জনতন্ত্র গণতন্ত্রের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।